আমি আপনাদেরকে বলি যে যথারীতি ইসকন, বাট সরকারের কাছ থেকে যে খবর এসেছে, ইট ইজ, ইউ মে নট লাইক ইট, আপনারা হয়তো এটা পছন্দ করবেন না, বাট দিস ইজ ব্যাড নিউজ ফর ইউ, অল অফ ইউ। ওয়ালাইকুম আসসালাম। ইসকন বাংলাদেশে আজকের এই বিশৃঙ্খলা, যেখানে আমরা এই সরকার সংস্কার এবং বিভিন্ন অর্থাৎ যাকে আমরা সংস্কারমূলক কাজ এবং প্রবলেম সলভ করতে ব্যস্ত থাকার কথা, সেখানে সারা জাতি আজকে ইসকন নিয়ে আমরা পড়ে আসি না, আমাদেরকে বাধ্য করা হয়েছে। আজকে ইসকন নামক একটা সংগঠন, যা পৃথিবীর 10টা দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, একমাত্র সংগঠন যা আরো 10টা দেশে নিষিদ্ধ করা হয়েছে। আপনি বুঝবেন মানে বক্তব্যগুলো, একটা দেশে যদি কোনো সংগঠন নিষিদ্ধ করা হয়, 2টা দেশে যদি নিষিদ্ধ করা হয়, বুঝতে হবে সামথিং নট রাইট উইথ দিস অর্গানাইজেশন। এবং 10টা দেশে নিষিদ্ধ করা একটা সংগঠন বর্তমানে বাংলাদেশের বিস্ফোরা, এবং আমরা বাংলাদেশের রাজনীতিবিদরা এটাকে ট্যাকেল করতে ব্যর্থ হয়েছেন প্রথম থেকেই, যে কারণে আজকে আমরা ইসকন নিয়ে পড়ে আছি। অথচ আমাদের আজকে সংস্কার বাংলাদেশ নিয়ে বাবার কথা, প্রবাসীদেরকে নিয়ে বাবার কথা, সেখানে আমরা ভাবছি এখন ইসকন নিয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস আ ব্যাড নিউজ ফর আওয়ার কান্ট্রি। রাজনীতিবিদদের সীমাহীন ব্যর্থতা, অযোগ্য অপদার্থ মানুষ রাজনীতিতে ঢুকে পদ আকৃষ্ট করা, সংসদকে আকৃষ্ট করে রাখা এবং রাজনীতিটাকে এবং দলগুলাকে জিম্মি করে রাখার কারণে আজকের আমাদের এই আপনার ভয়াবহ পরিণতি আমাদের বাংলাদেশে। লেডিস এন্ড জেন্টলম্যান, এবং বলে রাখি আজকে সাবজেক্ট দিয়েছি যে আমি যেটা শুনছি, আমি মনে আছে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে ইউনাইটেড কিংডম থেকে বাংলাদেশ নিয়ে একটা বিবৃতি আসবে, এবং এসেছেও। সেটা পোস্ট দিয়েছিলাম 10 দিন বা 12 দিন আগে সম্ভবত, কমনওয়েলথ থেকে, এবং যথারীতি সেটা এসেছে। এবং এগুলা সরকার আসলে কিভাবে মোকাবেলা করবে, এই বিবৃতিগুলা উত্তরটা কিভাবে দেবে, এবং ইসকন নিয়ে বর্তমানে যে অবস্থা চলছে বাংলাদেশে, ইসকন উড বি এ মোস্ট ডেঞ্জারাস অর্গানাইজেশন ফর বাংলাদেশ। একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি দেখেন যে কিভাবে হায়দ্রাবাদ, কিভাবে সিকিম কে ভারত অন্তর্ভুক্ত করেছিল তাদের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে, ঠিক বাংলাদেশও পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে ভারত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলাদেশকে আমাদেরকে নিয়ে আসতে হবে, কারণ এটা আমাদের জন্য ডেঞ্জার সিকিউরিটি থ্রেট। এবং এটা আমি মনে করি যে ভারত, পার্টিকুলারলি বিজেপি গভর্নমেন্ট, প্রস্তাবও তাদের কাছে এসেছে যে তারা বাংলাদেশকে নিয়ে নিতে চায়। তারা মনে করে বাংলাদেশকে এভাবে, যেহেতু শেখ হাসিনা নাই, তাদের মানুষ নাই, এই দেশটাকে এভাবে রাখা যাবে না, এটা আমাদের জন্য বিপজ্জনক। এবং যে ভারত বিরোধিতা বা ভারত বিদ্বেষী তৈরি হয়েছে তাদের আগ্রাসনের কারণে বাংলাদেশে, সেটাকে তারা খুব গুরুত্ব সহকারে দেখতেছে। বিশ্বাস করেন, চায়না ইজ নট দেয়ার এজেন্ডা রাইট নাও, পাকিস্তান ইজ নট দেয়ার এজেন্ডা রাইট নাও, বাংলাদেশ ইজ দেয়ার এজেন্ডা। এবং আপনি যদি ভারতীয় পত্রিকা, ভারতীয় মিডিয়া দেখেন, রাজনীতিবিদ দেখেন, বাংলাদেশ নিয়ে সারা ভারতীয় পলিটিক্যাল পার্টি ঐক্যবদ্ধ, সারা ভারতীয় ঐক্যবদ্ধ। আজকে একদম কংগ্রেস থেকে শুরু করে যাদের প্রশংসা করতেন আপনারা, সেই কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে প্রত্যেক ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে। অথচ এই খুনি সংগঠন যা বাংলাদেশে ভারতীয় সাম্রাজ্যবাদ বা ভারতীয়করণের চেষ্টা যারা অনবরত লিপ্ত, সেই সংগঠনকে নিয়েই পড়ে আছে আপনার সারা ভারতীয় মিডিয়া এবং ভারতীয় পলিটিশিয়ান, এবং তারা ঐক্যবদ্ধ। এবং এটা বলা হয়েছে, গতকালকে আমি এনডিটিভিতে দেখলাম। তবে বলে রাখি, একটা ধন্যবাদ দেই প্রথমে, লাইভের শুরুতেই ধন্যবাদ দেই ফরহাতুল ইসলাম, ডিডব্লিউ এর বর্তমান ইনচার্জ আমি মনে করি বাংলা বিভাগের, ফরহাতুল ইসলাম, মানে অর্থাৎ ডয়েচে ভেলের। উনি গতকালকে এনডিটিভিতে গিয়েছিলেন একটা জায়গাতে, সেখানে উনি যে কোন ভাবে হোক তার যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির ভিত্তিতে উনি প্রতিবাদ করেছেন ভারতীয় মিডিয়াতে। আমি ফরহাতুল ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ দেই অন্তরস্থল থেকে। আপনার সাহস নিয়ে আপনি যেটা প্রতিবাদ করেছেন এবং তুলে ধরেছেন যে বাংলাদেশে কিভাবে বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছেন। আবার বলি, এনডিটিভি ইজ বেটার দ্যান দ্য ওয়ার্স্ট, বাট দে আর নট দ্য বেটার, বেটার দ্যান দ্য ওয়ার্স্ট, ওয়ার্স্টের মধ্যে একটু বেটার, কিন্তু ওই লাইনে তারা সবাই ভারতীয় মিডিয়া যারা আছে। সুতরাং এখানে উনি একটা প্রতিবাদ করেছেন, আমি তাকে ধন্যবাদ দেই এই প্রতিবাদটা করার জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, উনি বলেছেন তুলে, আমরা যদি সুযোগ পাইতাম তাহলে আমরা বাংলাদেশের এই বিষয়গুলোকে বিস্তারিত তুলে ধরার সুযোগ পেতাম, বাট আনফরচুনেটলি ইট ডাজন্ট হ্যাপেন, বাট ইট উইল হ্যাপেন ভেরি সুন ইনশাআল্লাহ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এবং আজকে বলে রাখি যে ইসকন নিয়ে সরকারের সিদ্ধান্ত, ইসকন নিয়ে সরকারের দিলে বিপজ্জনক বা বিপদের আশঙ্কা তৈরি করতে পারে। এটার একটা কারণ হলো যুক্তরাষ্ট্রে সীমাহীন লবিং চলছে ইসকনকে নিয়ে, এবং যে কোন সময় একটা প্রতিক্রিয়া আসতে পারে। এই যে কোন একজন সেনেটর, কংগ্রেসম্যান এবং একজন রিপাবলিকান মানুষ অথবা সরকারের আপকামিং ইনকামিং সরকারের যে কোন একজন মানুষ থাকেন, তখন এটা আরো জটিল হয়ে যেতে পারে। আমি সরকারকে বলবো, যে কোন সিদ্ধান্ত নিতে গেলে ডু ইট সুনার দেন লেটার, বিকজ জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড বলতে যে শব্দটা আছে,
that today ISKCON is saying that we will not take any responsibility for the আচ্ছা আমি আপনাদেরকে বলি এখন ISKCON নিজেদেরকে সেপারেট করতেছে why because they know they might be banned or prohibited right as a result তারা এখন নিজেদেরকে টেকনিক্যালি সরিয়ে ফেলতেছে বাট মনে রাখবেন this is the same cancer or other side of the coin they are on the same page তারা এখন বুঝেছে তারা মনে করেছিল সরকার ভেঙে পড়বে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিবে এটা মোকাবেলা করা হবে না কিন্তু সরকারের যতটা না ক্যাপাসিটি তার চেয়ে বড় ক্যাপাসিটি দেখিয়েছে বাংলাদেশের মানুষের শান্তিপ্রিয় এবং অসাম্প্রদায়িক পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অসাম্প্রদায়িক জাতি যারা সেই বাংলাদেশিরা আমরা এত বড় একটা ঘটনা আজকে যদি ভারতে এই ঘটনাটা ঘটতো একজন কোনো আপনি আমাকে বলেন ভারতের যদি মাইনরিটি মানে মুসলিমরা কোন ধরনের হিন্দু কোন নেতাকে বা কোন লয়ারকে এভাবে হত্যা করতো একটা মুসলমানের বাড়ি থাকতো না একটা মুসলমানের বাড়ি থাকতো না একটা মুসলমান লিডার অন দ্য স্ট্রিট থাকতো না কিন্তু কল্পনা করেন বাংলাদেশের মতো জায়গায় একটা দিনে দুপুরে কত বড় উদ্যত্তপূর্ণ এবং সীমাহীন সন্ত্রাসী কায়দায় একজন মুসলমান এবং একজন আইনজীবী রাষ্ট্রীয় কর্মকর্তাকে হত্যা করার পরে ইসলাম বাংলাদেশে আছে ক্যান ইউ ইমাজিন দিস হোয়াটস গোইং অন ওভার দেয়ার তারপর আছে এবং বাংলাদেশের মানুষরা সবাই ঐক্যবদ্ধভাবে গেছিল তারা চট্টগ্রামে যদি তারা চাইতো চট্টগ্রামকে থামা করে দিতে পারতো যারা মানে ইসকনের অনুসারী আছেন কিন্তু দেখেছেন কি সুন্দর আপনার বক্তব্য আপনার তারা দিয়েছেন তো আমি মনে করি যে বাংলাদেশ যে অসাম্প্রদায়িক ভারতের মতো সাম্প্রদায়িক এই চরম উগ্র হিন্দুত্ববাদের লিডাররা যখন এসে বাংলাদেশকে আপনার এই সাম্প্রদায়িকতার সবক শোনায় এর চাহিস্য করা হতে পারে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রদায়িকতা ঘটে আপনার ঘটনা ঘটছে বর্তমানে ভারতে সবচেয়ে বেশি রেপ হচ্ছে এই মুহূর্তে ভারতে সাউথ আফ্রিকাকে ওভারটেক করেছে ভারত তো দুটো জিনিসের সাথে ভারতের আসলে প্রতিবাদ করা কোন জায়গাতে চলে না তো এখন আমরা দেখেছি এবং ভারত যে ফেল করেছে আপনি যদি দেখেন তাদের আপনি কল্পনা করতে পারবেন না ইভেন দো একদম যতটা ভারতীয় চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেল এতটা বিদ্রুপ এবং ভয়ঙ্কর ভাবে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছেন আমি আমার জীবদ্দশায় এমন ফেক নিউজ এবং প্রপাগান্ডা একটা দেশের বিরুদ্ধে একজন ব্যক্তির বিরুদ্ধে হতে পারে আমি আমার জীবনে কোথাও আমি দেখি নাই পৃথিবীতে এবং আমরা এখনো টলারেট করে যাচ্ছি প্রত্যেকটা জায়গাতে এবং টুইটারে ইফ ইউ গো টু টুইটার রাইট নাও ফুল অফ অ্যান্টি বাংলাদেশ এবং আপনার মানে বাংলাদেশের মৌলবাদ তারপরে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে জাস্ট আনবিলিভেবল ঘটনা লেডিস এন্ড জেন্টলম্যান আপনারা কল্পনা করতে পারবেন না গতকালকে এনডিটিভির প্রোগ্রামে ফরহাতুল ইসলাম ভাই উনি গেছিল উনি যে প্রশ্নটা তুলেছে দুই একজন পরে একটা বাটপার বাংলাদেশ থেকে যুক্ত করা হয়েছিল তার নাম ভুলে গেলাম আমি সে বলছে যে ইসকনকে নিয়ে এসে সাফাই গাচ্ছিল পরে যখন উনি ধরেছে সেই জায়গাতে আসছে আপনার এই পরে বাট বাই দ্য ওয়ে আমি লেডিস এন্ড জেন্টলম্যান আমি আপনাদেরকে বলতে চাই উই আর ইন এ ডায়ার সিচুয়েশন এবং এই ইসকন কেন্দ্রিকই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব হতে পারে ধ্বংস হতে পারে আজকে যদি আপনি ইসকনকে এই জায়গাটা স্পেসটা দেন তারা আগামী 5 বছর পরে এমন একটা জায়গায় যাবে ইসকন নিয়ে বাংলাদেশে কথা বলার দুঃসাহস কেউ দেখাতে পারবেন না এটা আমি অফ করে বলতে পারি আপনাদেরকে কেননা যে দলগুলো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবে প্রত্যেকটা দলের ভিতরেই তাদের এজেন্ট আছে বিএনপি তো চরমভাবে ভারতপন্থী ভারতীয় এজেন্ট এখনো আছেন এটা জনাব তারেক রহমান ভাই সাহেব উনি নিজেও উনি জানেন এবং উনি সবকিছু এদেরকে খুব ক্লোজলি উনি ফলো করে থাকেন এবং ওয়াচ করে থাকেন বিভিন্নভাবে এটা আমি একদম জেনুইন তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি উনি জানেন বাট টেকনিক্যাল কারণে ওনাদেরকে আপনার অনেক ক্ষেত্রে উনি বহিষ্কার করেন না টেকনিক্যাল কারণে বাট উনি জানেন কারা কারা এখানে সরাসরি যুক্ত আছে ভারতীয়করণের সাথে সুতরাং আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে ভারত বর্তমানে যে প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে এবং মনে রাখবেন আমরা বারবার বলছি ইসকন কেন্দ্রিকেই বাংলাদেশ বিপর্যস্ত হবে এবং বাংলাদেশকে বিপর্যস্ত করা এবং তারা যেভাবে বাংলাদেশটাকে এখন তারা গুরুত্ব দিয়ে নিয়েছেন দে হ্যাভ টু টেক ওভার বাংলাদেশ যেহেতু আওয়ামী লীগ নাই এবং যে কোন ধরনের প্রপাগান্ডা ইসকন কেন্দ্রিক শুরু হবে এবং ভারতের যত রাজ্য তারা আপনার একত্রীকরণ করেছে প্রত্যেকটা রাজ্যে তারা এর আগে আপনি দেখবেন আপনার সাম্প্রদায়িক দাঙ্গা তারা সৃষ্টি করেছিল বাংলাদেশেও একই অবস্থা হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতা নেবেন ঘটনাটা আরো আপনার খারাপের দিকে যাবে বলে আমি বিশ্বাস করি অনতি বিলম্বে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় যেভাবে আমাদের পূর্বপুরুষ রাজনীতিবিদরা বিশেষ করে 65 to 70 এই যে একটা বয়সের রাজনীতিবিদরা পৃথিবীতে এমন ফেইলিয়ার একটা প্রজন্ম বাংলাদেশের ইতিহাসে আর নাই এই যে একটা আপনার 60 to 65 আমি যদি বলি অথবা 60 to 70 এই ব্যর্থ
একটা প্রজন্ম বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থ, এদের কোনো অবদান নাই বাংলাদেশের ক্ষেত্রে। সত্যতা বলছি আমি আজকে আপনাদেরকে, আজকে যে দেশ সেটা আমাদের নতুন প্রজন্ম, আমাদের সবার ঐক্যবদ্ধ, আপনার ঐক্যবদ্ধ থাকার কারণেই আপনার এই ফসল আমরা পেয়েছি। আমি বিএনপিকে বয়কটের কথা বলছি না, এগুলো আছে এবং তারা করে। এবং এই 16 বছরে তারা অনেক রাজনীতিবিদকে তারা ডার্ট মানে সেক্সুয়াল কন্টেন্ট দিয়ে তারা জিম্মি করে ফেলেছে, টাকা দিয়ে করে ফেলেছে, অনেকভাবে অনেকের দুর্বলতা, অর্থাৎ তারা এতটা হাইলি টার্গেট করেছিল আমাদের রাজনীতিবিদদের দিয়ে, অনেকে বিপদে পড়েছে না বুঝে। এখন এখান থেকে তাদের কথা শোনা ছাড়া আর কোনো গতি নাই। এই কাজটা করে থাকেন ইসরায়েল মোসাদ। তারা এভাবে ডার্ট দিয়ে রাজনীতিবিদদেরকে টার্গেটেড মানে ইন্ডিভিজুয়াল যারা, তারা এই কাজগুলো তারা করে থাকেন এবং তারা এটাই করেছেন। তো বাংলাদেশে আজকে ইসকনের যে অবস্থা আমি দেখতেছি, বিশ্বাস করেন আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ আমাদের সংগঠন, আওয়ামী লীগ আমাদের সংগঠন। ছাত্রলীগ কারা করে? বাংলাদেশিরা করে। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ইসকনকে আপনারা কেন রাখতেছেন? ইসকন আপনারা ফিক্স করতে পারবেন? ইউ নেভার বি এবল টু ফিক্স ইট। এবং রেজওয়ানা চৌধুরী বন্যা উনি কি বলেছেন আজকে আপনি দেখেন। সুতরাং উনার বক্তব্যে আমরা এটুকুই বুঝলাম, ইসকন নিষিদ্ধ হচ্ছে না, ইসকনকে তারা রাখবেন। কন্ট্রোল করতে পারবেন আপনারা? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এদেরকে কি কন্ট্রোল করা যাবে? মনে রাখবেন, আমাদের সনাতন ধর্মের ভাই বন্ধুরা আছে, তারা বাংলাদেশে তাদেরকে রিপ্রেজেন্ট করবে। 1 কোটি বা 1.5 কোটি যাই হোক না কেন, ইসকন 10টা দেশে নিষিদ্ধ হয়েছে। যে সংগঠন 10টা দেশে নিষিদ্ধ হতে পারে, সেই সংগঠন আর যাই হোক ভালো সংগঠন হতে পারে না। আমি এবার আসি যুক্তরাষ্ট্র নিয়ে। যুক্তরাষ্ট্রেও সীমাহীন লবিং চলছে। আমি আমার নিজস্ব তথ্যের ভিত্তিতে বলছি, ইসকনের যারা আছেন অনুসারী, সীমাহীন লবিং চলছে ইসকনকে নিয়ে। আমি আবার সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি, আই এম নট শিওর ইউ গাইজ আর অ্যাওয়ার অফ ইট। আচ্ছা, চায়নার সাথে আমাদের ডিফেন্স প্যাক্ট সাইন করতে হবে। চায়নার সাথে, চীনের সাথে ডিফেন্স প্যাক্ট করার চেয়ে কোনো ওয়েস্টার্ন কান্ট্রির সাথে করা দরকার কিনা বা ভালো হয় কিনা, সেটা আমি মনে করি সবচেয়ে উত্তম হবে। এক্ষেত্রে আমি যুক্তরাষ্ট্র যদি চায় আমাদের সাথে করা দরকার বলে আমি মনে করি, তাহলে আপনি একটা জায়গাতে আপনি পাচ্ছেন আপনার এভরিথিং ইন ওয়ান। কিন্তু আপনি যদি চীনের সাথে করেন, মনে রাখবেন, যেই আপনি চীনের সাথে যাবেন সেই আপনি পশ্চিমা বিশ্বের দুশ্মনের কাতারে আস্তে 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 চলে যাবেন। বাংলাদেশের মতো আমাদের দেশ গরিব দেশ, আমরা যারা এখনো পশ্চিমা বিশ্বের উপরে ডিপেন্ড করি, মনে রাখবেন একটা জিনিস, ভালো একটা প্রশ্ন করেছেন বা উত্তর দিয়ে যাই, এমন কোনো কিছু করতে পারবেন না যেখানে আপনার রুটিতে আঘাত পড়ে। ফর এক্সাম্পল, উই ডু নট export stuff into China. We import from China. Where we export into the Western countries. So therefore, you should not do anything that hampers your business with them. Because end of the day what? End of the day, they are your bread and butter. এটা মনে রাখবেন, এটা মাথায় রেখে আপনাদেরকে রাজনীতি করতে হবে, দেশ পরিচালনা করতে হবে। ইমোশন দিয়ে আর আপনার এই কি দিয়ে, যেটাকে আমরা বলি এই কোন ইনফ্লুয়েন্স দিয়ে করা যাবে না। সব সময় যুক্তরাষ্ট্রকে হাতেই রাখতে হবে, এর কোনো বিকল্প নাই পৃথিবীতে। ওয়াই? বিকজ এরা এতটাই পাওয়ারফুল, এতটা সব দিক দিয়ে, যারা আপনাকে একদম রাস্তাতে বসাই দিতে পারে। সুতরাং এদের সাথে সবসময় যে কোন ধরনের সম্পর্ক বজায় রাখতে হবে, whether you like or dislike, doesn't matter, because if you like your country, you want your country to be progressed, then you have to keep a better relationship. That's a smartness. যারা ওই যে আমাদের দেশে দেখেন না, ওই যে কমিউনিস্টবাদীরা আছে না, সারাদিন পরে থাকে যুক্তরাষ্ট্রের এখানে, কিন্তু একটা ইনভাইটেশন যদি পায় সবার আগে দেখবেন বউরে মানে পিছনে ফেলে সবার আগে এসে এখানে হাজির হয়েছে। এই হচ্ছে এই মুনাফিকদের চরিত্র এবং এই ব্যর্থ রাজনীতিবিদদের চরিত্র। সুতরাং চীন could be a good partner, বাট আজকে দেখলাম, মনে রাখবেন, আমাদেরকে এখন গভীরভাবে অ্যানালাইজ করতে হবে ইনভেস্টমেন্ট or the business with China, how progressive it is, how beneficial for the country. If not, because we need to reevaluate this stuff. মনে রাখবেন, আজকে দেখলাম যে আপনার চীন ভিত্তিক যতটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ক্ষতির সম্মুখীন এই মুহূর্তে। দে আর নট প্রফিটেবল। সো আমি বলছি না যে চীনের সাথে আপনি সম্পর্ক রাখবেন না, ইউ গট টু, দিস ইজ ওয়ান অফ দ্য সুপার পাওয়ার গোয়িং টু বি, or would be the super power on this planet, ladies and gentlemen. But we have to understand that, আবার বলছি, ব্রেড এন্ড বাটার, এই দুটাতে, এই জায়গাতে কোনো ধরনের ক্ষতি করা যাবে না, এটাকে রাখতে হবে। যদি কেউ এতে যদি আপনার পিছনে একটা বাড়ি দিয়ে দেয়, খুশি দিও, তাও বলতে হবে ঠিক আছে দিয়ে দেন, অসুবিধা নাই, বাট আমার দেশ উন্নত হচ্ছে। এটা মনে রাখতে হবে সবসময় যখন রাজনীতি করবেন। দেশের স্বার্থ, ব্যক্তিগত আপনার স্বার্থ নয়, আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়া, ডিসলাইক লাইক দ্বন্দ্ব নয়, দেশের স্বার্থ সবার আগে। স্মার্ট পলিটিশিয়ান যারা আছে পৃথিবীতে, এই কাজটাই তারা করে থাকে। তারা যদি দেখে যে এরা আমাকে পছন্দ করে না, বারবার যাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, জাতির জন্য, দেশের ভবিষ্যৎ আপনার এই প্রগ্রেসের জন্য। বাই দ্য ওয়ে, আমরা যখন এই কথাগুলো বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা কি জানেন, এই যে আমাদের রেজওয়ানা চৌধুরী বন্যা, উনি বলছেন ইসকন নিষিদ্ধ হবে না, ইসকন থাকবে না। দ্য কোয়েশ্চেন ইজ, ভাই হেফাজতের ইসলাম গ্রুপের সাইলেন্ট থাকা উচিত? আমি বলি, আচ্ছা আমি আসছি, সুন্দর একটা পয়েন্ট করেছেন আমাকে।
যে সাফল্য প্রশংসায় ভাটছে ডক্টর ইউনূস সরকার। ছাত্র জনতাকে গণহত্যা করেও ক্ষমতা ধরে রাখতে না পেরে ৫ আগস্ট প্রভুদেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু আওয়ামী লুটেরাদের সাথে নিয়ে দীর্ঘ ১৬ বছরে সীমাহীন লুটপাট করে ফোকলা করে ফেলেন দেশের অর্থনীতিকে। খুনি হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে। এমনি এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য। জানা গেছে, দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। মাত্র ৩ মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন $৫ বিলিয়ন পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসাবে প্রায় 11 ভাগ। রিজার্ভে হাত না দিয়ে 3 মাসে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাটছেন ডক্টর ইউনূস সরকার। একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসা করছেন নেটিজেনরা। ফেসবুকে এসকে রাশেদ লিখেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ তার দোসররা যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে, দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে, ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে। সাইফুল ইসলাম মারুফ লিখেছেন, 16 বছর তারা ঋণ করে উন্নয়নের মূলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে, আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি। আসাদুজ্জামান ফরাজি লিখেন, আলহামদুলিল্লাহ, বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি। আত্মার প্রতি রইল বিজয়ের সশ্রদ্ধ সালাম। মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন, রিজার্ভে হাত না দিয়েও $5 বিলিয়ন ঋণ শোধ হয়ে গেল। ভারত দেখে নাও, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোনো দেশের উপর পরোয়া করি না। সব বাঁধ ভেঙে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ। ইয়াহিয়া আকন্দ লিখেছেন, তাহলে দেশ সঠিক পথে আছে। আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। রাসেল আহমেদ লিখেছেন, আলহামদুলিল্লাহ, এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। নিশ্চয়ই ডক্টর ইউনূস স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লীগ বলবে আগেই ভালো ছিলাম। আসলে চার্টার দল খাটতে রাজি না। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা ডক্টর ইউনূস সরকারের যে সাফল্য শুনলেন, যে বিদেশি ঋণ তিনি পরিশোধ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ থেকে, যে আল্লাহ তাআলা সেই রহমত দান করেছেন বাংলাদেশের উপরে, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান প্রশংসা মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশে এমন একটি ভালো সরকার আপনি বসান, যে সরকার বাংলাদেশকে ভালোভাবে চালাতে পারবে আপনার রহমতে। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশ কঠিন সময় পার করছে এমনটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি। বুধবার 4 ডিসেম্বর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সের ওয়ার কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এ আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার
জন্য ন্যাশনাল ডিফেন্স কোর 2024 এবং আর্মড ফোর্সের ওয়ার কোর্স 2024 অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন। এবছর ন্যাশনাল ডিফেন্স 2024-এ 95 জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি বন্ধু প্রতিম দেশসমূহের 33 জন সদস্য। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মার্কিন দূতাবাসের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া, এমনটাই কালবেলা নিউজ করেছেন। যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার 27 নভেম্বর বিকেলে 3:15টার দিকে বাসায় ফিরেন তিনি। এর আগে আঙ্গুলে ছাপ দিতে দুপুরে 2:15টার পর আমেরিকান দূতাবাসে যাওয়ার জন্য তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম জিয়া। বেলা 2:20 দিকে দূতাবাসে পৌঁছান তিনি। দূতাবাসে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা